আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে বাংলা ভিশন নিউজের ভয়ঙ্কর আপডেটে। প্রথমেই থাকবে সংবাদ শিরোনাম। হরমুজ সংকটে ট্রাম্পের নতুন উদ্যোগ, প্রজেক্ট ফ্রিডম শুরু। এই পরিকল্পনা কতটা কার্যকর? পরিস্থিতি কি আরও জটিল হতে পারে? তুরস্কের সামরিক প্রস্তুতি, এয়ারক্রাফট ক্যারিয়ার নির্মাণে নতুন বার্তা। ইসরায়েলকে ঘিরে কি বাড়ছে উত্তেজনা? সামনে কি বড় কিছু আসছে? ইরানের অদ্ভুত রণকৌশল, ডলফিন কি হতে পারে অস্ত্র? এই দাবি কতটা বাস্তব, নাকি এটি কৌশলগত প্রচারণা? থম্বারায় চমক, ১০০ আসনে এগিয়ে থালাপাতি বিজয়। এটা কি বড় জয়ের শুরু, নাকি শেষ মুহূর্তে বদলে যেতে পারে হিসাব? এতক্ষণ ধরে শুনলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। হরমুজ সংকটে ট্রাম্পের নতুন উদ্যোগ, প্রজেক্ট ফ্রিডম শুরু। এই পরিকল্পনা কতটা কার্যকর? পরিস্থিতি কি আরও জটিল হতে পারে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর মধ্যপ্রাচ্য নীতিতে যে চরম আগ্রাসন দেখা যাবে, প্রজেক্ট ফ্রিডম তারই এক বাস্তব ও ভয়ঙ্কর উদাহরণ। এই প্রকল্পের মূল লক্ষ্য হল হরমুজ প্রণালীতে ইরানের একচ্ছত্র আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করা এবং বিশ্বের মোট খনিজ তেলের ১/৫ যে রুট দিয়ে যায়, সেখানে মার্কিন নৌবাহিনীর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ট্রাম্প প্রশাসন দাবি করছে যে এই প্রকল্পের অধীনে তারা একটি গ্লোবাল ম্যারিটাইম টাস্ক ফোর্স গঠন করবে, যা প্রতিটি বাণিজ্যিক জাহাজকে সশস্ত্র প্রহরা দিয়ে পারস্য উপসাগর পার করে দেবে, যাতে ইরান কোনো জাহাজ জব্দ করতে না পারে। তবে এই পরিকল্পনাটি কতটা কার্যকর হবে তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে, কারণ ইরান ইতিমধ্যেই এই উদ্যোগকে তাদের জলসীমায় সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে অভিহিত করেছে। প্রজেক্ট ফ্রিডম কার্যকর করতে গিয়ে যদি মার্কিন ডেস্ট্রয়ারগুলো ইরানের রেভলিউশনারি গার্ডের স্পিড বোটের মুখোমুখি হয়, তবে এক ভয়ঙ্কর সংঘর্ষ অনিবার্য, যা মুহূর্তেই বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে। তেহরান হুমকি দিয়েছে যে এই প্রকল্পের অধীনে কোনো বিদেশি যুদ্ধজাহাজ যদি তাদের অনুমতি ছাড়া চলাচল করে, তবে তারা প্রণালীর তলদেশে বিছিয়ে রাখা অত্যাধুনিক স্মার্ট মাইনগুলো সক্রিয় করে দেবে, যা শনাক্ত করা প্রায় অসম্ভব। পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ চীন ও রাশিয়া ইতিমধ্যেই ট্রাম্পের এই একতরফা সামরিক উদ্যোগের তীব্র সমালোচনা করে ইরানের সার্বভৌমত্বের পাশে দাঁড়িয়েছে। ট্রাম্পের এই কঠোর অবস্থান হয়তো সাময়িকভাবে মার্কিন মিত্রদের আশ্বস্ত করছে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি পারস্য উপসাগরকে একটি বিশাল বারুদের স্তূপে পরিণত করেছে, যেখানে সামান্য একটি স্ফুলিঙ্গ পুরো বিশ্বকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। যদি কোনো একটি তেলবাহী ট্যাঙ্কার এই উত্তেজনার বলি হয়, তবে ব্যারেল প্রতি তেলের দাম $250 ছাড়িয়ে যেতে পারে, যা বিশ্বজুড়ে নতুন করে মুদ্রাস্ফীতির এক মহামারী সৃষ্টি করবে। প্রজেক্ট ফ্রিডম আসলে স্বাধীনতার নাম করে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিকে চিরস্থায়ী করার একটি গভীর ভূরাজনৈতিক চাল কিনা, সেই প্রশ্নও তুলছেন অনেক বিশ্লেষক। শেষ পর্যন্ত এটি কি সত্যিই নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করবে, নাকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধের নতুন কোনো রণক্ষেত্র তৈরি করবে, তা এখন সময়ের সবচেয়ে বড় উৎকণ্ঠা। তুরস্কের সামরিক প্রস্তুতি, এয়ারক্রাফট ক্যারিয়ার নির্মাণে নতুন বার্তা। ইসরায়েলকে ঘিরে কি বাড়ছে উত্তেজনা? সামনে কি বড় কিছু আসছে? আঙ্কারার পক্ষ থেকে নিজস্ব প্রযুক্তিতে বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী নির্মাণের কাজ শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা ভূমধ্যসাগরীয় অঞ্চলের শক্তিসাম্যকে আমূল বদলে দেওয়ার এক শক্তিশালী বার্তা। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান তুরস্ককে কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, বরং একটি বৈশ্বিক নৌশক্তিতে রূপান্তর করতে চাইছেন, যা সরাসরি ইসরায়েলের দীর্ঘদিনের নিরাপত্তা উদ্বেগকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তুরস্কের এই নতুন রণতরী নির্মাণের টাইমিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গাজা এবং লেবানন ইস্যুতে ইসরায়েলের সাথে আঙ্কারার সম্পর্ক এখন ইতিহাসের সর্বনিম্নে এবং প্রকাশ্য শত্রুতার পর্যায়ে অবস্থান করছে। এরদোয়ান এই রণতরীকে নীল মাতৃভূমি বা ব্লু হোমল্যান্ড রক্ষার প্রধান হাতিয়ার হিসেবে ঘোষণা করেছেন, যার মাধ্যমে তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত গ্যাস ক্ষেত্রগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। ইসরায়েল মনে করছে এই বিমানবাহী রণতরী ভবিষ্যতে তাদের উপকূলীয় সীমান্ত এবং লোহিত সাগরের বাণিজ্য রুটে তুর্কি আধিপত্য বিস্তারের একটি সুপরিকল্পিত এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ। তুরস্কের এই সামরিক প্রস্তুতি কেবল প্রতীকী নয়, বরং এতে কয়েক ডজন চালকবিহীন ড্রোন এবং পঞ্চম প্রজন্মের টিএফএক্স যুদ্ধবিমান মোতায়েনের ব্যবস্থা থাকছে, যার যে কোনো আধুনিক নৌবাহিনীকে মুহূর্তেই চ্যালেঞ্জ জানাতে সক্ষম। সামনে কি বড় কিছু আসছে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তুরস্কের ক্রমবর্ধমান প্যান ইসলামিক নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষার মধ্যে, যা ইসরায়েলি নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। যদি তুরস্ক তার ক্রমবর্ধমান নৌ
নৌশক্তি ব্যবহার করে লেবানন বা গাজার দিকে কোনো সামরিক করিডর তৈরির চেষ্টা করে তবে ইসরায়েলি নৌবাহিনীর সাথে সরাসরি নৌযুদ্ধ শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ওয়াশিংটন এই পরিস্থিতিতে তুরস্কের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করলেও ন্যাটোর এই গুরুত্বপূর্ণ সদস্যটিকে চটানোর ঝুঁকি তারা নিতে পারছে না, কারণ এতে রাশিয়ার প্রভাব বেড়ে যেতে পারে। তুরস্কের এই এয়ারক্রাফট ক্যারিয়ার আসলে মধ্যপ্রাচ্যের পুরনো সামরিক সমীকরণগুলোকে ভেঙে এক নতুন ও শক্তিশালী তুর্কি আধিপত্যের যুগের সূচনা করছে, যা পশ্চিমাদের জন্য মাথা ব্যথার কারণ। সামনের মাসগুলোতে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় তুর্কি ও ইসরায়েলি নৌবাহিনীর মধ্যে স্নায়ুযুদ্ধ এবং পাল্টাপাল্টি মহড়া আরও তীব্র হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরানের অদ্ভুত রণকৌশল, ডলফিন কি হতে পারে অস্ত্র? এই দাবি কতটা বাস্তব, নাকি এটি কৌশলগত প্রচারণা? পারস্য উপসাগরের গভীর জলে ইরান তার নৌবাহিনীর শক্তি বাড়াতে ডলফিনদের বিশেষভাবে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে এমন খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আসার পর থেকেই এটি এক রহস্যময় ও রোমাঞ্চকর আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। দাবি করা হচ্ছে যে তেহরান এই অত্যন্ত বুদ্ধিমান সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের শরীরে ইলেকট্রনিক সেন্সর ও ছোট ছোট শক্তিশালী বিস্ফোরক যুক্ত করার প্রযুক্তি উদ্ভাবন করেছে, যা সরাসরি শত্রু সাবমেরিন বা ডাইভারে আঘাত করতে পারে। এই অদ্ভুত রণকৌশলটি কি সত্যিই বাস্তব, নাকি এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ বা কৌশলগত প্রচারণা? তা নিয়ে সমরবিদদের মধ্যে বর্তমানে গভীর বিতর্ক চলছে। ঐতিহাসিকভাবে দেখা গেছে যে স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নও ডলফিন ও সিল মাছকে সমুদ্র মাইন খুঁজে বের করা ও শত্রু ডুবুরি ধরার কাজে অত্যন্ত সফলভাবে ব্যবহার করার চেষ্টা করেছিল। ইরান হয়তো সেই পুরনো কৌশলের এক আধুনিক ও ডিজিটাল সংস্করণ ব্যবহার করে মার্কিন নৌবাহিনীকে তটস্থ রাখতে চাইছে, যারা পারস্য উপসাগরের সংকীর্ণ রুটে চলাচল করে। ডলফিনগুলো রাডারের চোখ ফাঁকি দিয়ে অত্যন্ত নিঃশব্দে যে কোনো বড় জাহাজের প্রোপেলারের কাছে পৌঁছে যেতে পারে, যা একে এক ভয়ঙ্কর লিভিং টর্পেডো বা জীবন্ত মারণাস্ত্রে পরিণত করার সক্ষমতা রাখে। তবে পশ্চিমা সমালোচকরা বলছেন এটি আসলে ইরানের একটি সুপরিকল্পিত প্রোপাগান্ডা, যাতে মার্কিন ড্রোন ও স্যাটেলাইটগুলোর নজরদারি সরিয়ে এই কাল্পনিক প্রযুক্তির দিকে নিবদ্ধ করা যায়। তেহরান হয়তো এই খবরের মাধ্যমে বিশ্বকে বোঝাতে চাইছে যে তারা আধুনিক প্রযুক্তির পাশাপাশি প্রকৃতির অপ্রথাগত শক্তিকেও তাদের সার্বভৌমত্ব রক্ষায় ও মার্কিন আধিপত্যের বিরুদ্ধে ব্যবহার করতে পিছপা হবে না। যদি এই দাবি বিন্দুমাত্র সত্য হয়, তবে পারস্য উপসাগরের মতো অগভীর ও সীমাবদ্ধ জলসীমায় মার্কিন স্টেলথ রণতরীগুলোর জন্য এটি এক নতুন ধরনের অদৃশ্য ও অপ্রত্যাশিত বিপদ হয়ে দাঁড়াবে। সমুদ্রের তলদেশে প্রাণীদের সামরিক কাজে ব্যবহার নিয়ে আন্তর্জাতিক পরিবেশবাদী ও প্রাণী অধিকার সংস্থাগুলো ইতিমধ্যে তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেছে, যা ইরানের ওপর নতুন কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। শেষ পর্যন্ত এটি ইরানের কোনো অপ্রতিরোধ্য গোপন তুরুপের তাস, নাকি কেবলই এক চতুর কথার লড়াই, তা কেবল কোনো সরাসরি সংঘাতের ময়দানেই প্রমাণিত হতে পারে। থম্বার এই চমক, ১০০ আসনে এগিয়ে থালাপাতি বিজয়, এটা কি বড় জয়ের শুরু, নাকি শেষ মুহূর্তে বদলে যেতে পারে হিসাব? তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে মেগাস্টার থালাপাতি বিজয়ের নবগঠিত দল তামিলগা ভেট্রি কাজাগাম টিভিকে ১০০টি আসনে এগিয়ে থেকে ভারতের রাজনীতিতে এক ঐতিহাসিক ও অভাবনীয় চমক সৃষ্টি করেছে। সিনেমার পর্দার সুপারহিরো যখন বাস্তবের রাজনীতির ময়দানে এসে প্রথমবারেই এই বিশাল গণসমর্থন পান, তখন তা ভারতের প্রচলিত দ্বিদলীয় রাজনৈতিক কাঠামোতে এক আমূল পরিবর্তনের ইঙ্গিত দেয়। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ডিএমকে এবং এআইএডিএমকে এর মতো শক্তিশালী দলগুলোর শক্ত দুর্গ তছনছ করে দিয়ে বিজয়ের এই উত্থান প্রমাণ করে যে সাধারণ মানুষ এখন এক নতুন ও দুর্নীতিমুক্ত বিকল্প নেতৃত্বের জন্য ক্ষুধার্ত ছিল। তবে এটি কি কেবল একটি বিশাল জয়ের শুরু, নাকি শেষ পর্যন্ত গণনার পাটিগণিতে হিসাব বদলে যাবে, তা নিয়ে রাজনৈতিক মহলে এখন উত্তপ্ত তর্ক বিতর্ক চলছে, যা আগামী কয়েক ঘণ্টার চূড়ান্ত গণনায় পরিষ্কার হবে। গ্রামীণ অঞ্চলের ভোট গণনা এবং দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভোটগুলো যদি এই লিড বজায় রাখতে সাহায্য করে, তবে বিজয় তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হবার পথে এক বিশাল ধাপ এগিয়ে যাবেন। কিন্তু ভারতের নির্বাচনগুলোতে প্রায়ই দেখা যায় যে বড়
দলগুলো শেষ মুহূর্তে জোট গঠন করে বা ইভিএম কারচুপির অভিযোগ তুলে নাটকীয় মোড় নিয়ে আসে, যা ছোট দলগুলোর জয়ের হিসাব বিক্রেত দেয়। বিজয়ের স্বচ্ছ ভাবমূর্তি এবং তরুণ প্রজন্মের ভোটারদের মধ্যে তার আকাশচুম্বী জনপ্রিয়তা এই অভাবনীয় সাফল্যের প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছে, যা দিল্লির কেন্দ্রীয় দলগুলোকেও গভীরভাবে ভাবিয়ে তুলছে। বিরোধীরা প্রচার করছে যে বিজয় কেবল সিনেমার আবেগের ওপর ভর করে এগোচ্ছেন এবং দীর্ঘমেয়াদে সরকার চালানোর প্রশাসনিক দক্ষতা তার নেই, কিন্তু প্রাথমিক ফলাফল সেই দাবিকে সরাসরি নস্যাৎ করে দিয়েছে। যদি শেষ পর্যন্ত বিজয় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেন, তবে তা হবে ভারতীয় রাজনীতিতে এনটিআর বা এমজিআরের পর চলচ্চিত্র তারকাদের প্রবেশের ইতিহাসে সবচেয়ে বড় রেকর্ড। কিন্তু তামিলনাড়ুর রাজনীতির জটিল সমীকরণ প্রায়ই শেষ মুহূর্তে পাল্টে যায়, যেখানে প্রতিটি আসনের ধর্মীয় ও জাতিগত সমীকরণ ভিন্ন ভিন্ন প্রভাব বিস্তার করে। বিজয়ের এই 100 আসনের লিড তাকে কি দিল্লির রাজনীতিতেও এক গুরুত্বপূর্ণ কিংমেকার হিসেবে প্রতিষ্ঠিত করবে, নাকি তিনি নিজেই রাজা হবেন, তা এখন ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন। তামিলনাড়ুর জনগণ কি সত্যিই চিরতরে একঘেয়ে রাজনীতির অবসান ঘটিয়ে নতুন এক থালাপাতি যুগে প্রবেশ করতে যাচ্ছে? তার চূড়ান্ত উত্তর এখন ইভিএম মেশিনের শেষ রাউন্ডের গণনার মধ্যেই লুকিয়ে আছে।